আমি প্রথমে আগে বাংলাদেশি সাংবাদিক শাহিদুল হাসান খোকনের কাছে চলে যাব, গোটা বিষয়টা আগে জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে যেমনটি আপনি বলছিলেন যে 5 আগস্ট 2024-এর পর প্রতিদিনই কোনো না কোনো ভাবে নাটকীয় পরিস্থিতির জন্ম দিচ্ছে এবং প্রতিদিন সেটা মোকাবেলা করেই বাংলাদেশ এগিয়ে চলছে। সম্প্রতি সময়ে যেমনটি বললেন যে বাংলাদেশে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আইএসআই তাদের প্রভাব বেড়ে গেছে এবং তারা ওয়েল অর্গানাইজড হয়ে বাংলাদেশে তারা কর্মকাণ্ড পরিচালনা করছে। এটি মূলত বাংলাদেশের ঢাকা কেন্দ্রিক ব্যাপারটা তা নয়, সারা বাংলাদেশ কেন্দ্রিক তাদের পদচারণা শুরু হয়েছে এবং তারা মূলত বিভিন্ন ক্ষেত্রে তারা যে কথাটি বলার চেষ্টা করছে যে 1971-এর মুক্তিযুদ্ধের প্রতিশোধ হিসাবেই 2024-এর 5ই আগস্ট ঘটিয়েছে তারা। তো তাদের এই কথাবার্তা বা তাদের এই কর্মকাণ্ডই প্রমাণ করে যে বাংলাদেশটাকে কোন দিকে নেওয়া হচ্ছে। এর মাঝে বাংলাদেশে যে গুরুত্বপূর্ণ বিষয়টি বাংলাদেশ নিয়ে আলোচনায় উঠে এসেছে সারা বিশ্বে, সেটি হচ্ছে একটি মানবিক করিডোর, যেটি জাতিসংঘের নামে একটি মানবিক করিডোর তৈরির চেষ্টা করা হচ্ছে। মূলত সেই করিডোরটা নিয়েই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সঙ্গে বাংলাদেশ সামরিক বাহিনীর অর্থাৎ সেনাবাহিনীর যিনি প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি প্রকাশ্য দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং সেই দ্বন্দ্বটি প্রকাশ পেয়েছে মূলত কয়েকদিন আগে। তার ধারাবাহিকতায় জেনারেল ওয়াকারুজ্জামানকে তার পদ থেকে সরানোর জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা আছেন তারা একটি ব্যর্থ প্রচেষ্টা করেন, যে প্রচেষ্টাটি মূলত রাষ্ট্রপতি রিফিউজ করেন এবং জেনারেল ওয়াকারুজ্জামান সেই যাত্রায় বেঁচে যান। এবং এটি জানাজানি হবার পর থেকেই মূলত বাংলাদেশের যে পরিস্থিতি সেটি থেকে মোকাবেলা করে জেনারেল ওয়াকারুজ্জামান তার যারা সতীর্থ, বিশেষ করে সেনাবাহিনীর, বিমান বাহিনীর এবং নৌবাহিনীর, তাদের সঙ্গে বিষয়টি ডিসকাস করে এবং তিনি কিভাবে এটা থেকে উত্তরণ ঘটানো যায় সেই ব্যাপারটি উনি পথ খুঁজতে শুরু করেন। এটি জানার পর থেকেই মূলত সামরিক বাহিনী এবং বর্তমান যে ইউনূস সরকার তাদের মধ্যে একটি সমস্যা তৈরি হয় এবং সেনাবাহিনীর পক্ষ থেকে অর্থাৎ জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে বাংলাদেশে যে মানবিক করিডোর রাখাইনের অঞ্চলকে দেওয়া হচ্ছে অর্থাৎ আরাকান আর্মিকে দেওয়া হচ্ছে, সেটা সেনাবাহিনী দিতে দেবে না বা তারা দেশপ্রেমিক সেনাবাহিনী এতে রাজি নয়। এটি নিয়েই মূলত এই যে সরকার, অন্তর্বর্তী সরকার, সেই পরিষদের সঙ্গে সামরিক বাহিনীর একটি দ্বন্দ্ব তৈরি হয়, যার সূত্র ধরে গত কয়েকদিন সামরিক বাহিনী এবং সরকারের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। গত পরশু বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি মিটিং আহ্বান করে, যে মিটিংটি আজ সকালে হবার কথা ছিল। সেটিতে সাধারণত এটিকে সেনাবাহিনীর জেনারেল মিটিং বলা হয়। সেখানে অফিসার এবং যারা সাধারণ সৈন্য তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান একটি বক্তব্য রাখার কথা ছিল। আজ 10:30টায় এটি হবার কথা ছিল ঢাকা সেনানিবাসে, কিন্তু গতকালই আমরা দেখি হঠাৎ করে মার্কিন যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে, তিনি সেনাপ্রধান এবং চিফ অ্যাডভাইজারের সঙ্গে দেখা করেন পৃথকভাবে এবং তার কিছুক্ষণ পর আমরা জানতে পারি যে আজকের যে মিটিংটি, নির্ধারিত মিটিং ছিল, সেই মিটিংটি স্থগিত করা হয়েছে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মিটিং সেটি স্থগিত করে সেনাপ্রধানের কর্মসূচিতে প্রধান উপদেষ্টার সঙ্গে চায়ের যে দাওয়াত, সেই নিমন্ত্রণের শিডিউলটি করা হয়েছে। কিন্তু হঠাৎ করেই আমরা কাল রাত 11টার পরে জানতে পারি যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের যে সরকারি বাসভবন, সেনাভবন, সেই সেনাভবনে 42 জন সামরিক কর্মকর্তা, বিশেষ করে যারা মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল এবং কর্নেল, এই পদমর্যাদার প্রায় 42 জন কর্মকর্তা, তারা হঠাৎ করে গতকাল রাত 11টায় সেনাপ্রধানের বাড়িতে হাজির হয়। আমরা খোঁজ নিয়ে তখন জানতে পারি যে মূলত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কাল হত্যা করার একটা মিশন নিয়েছিল তার অভ্যন্তরীণ একটি গোষ্ঠী, যারা মূলত পাকিস্তানের আইএসআই পন্থী এবং যারা আইএস এর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং যারা সেনাপ্রধানকে সরিয়ে এর আগেও একটি ক্রুজ চেষ্টা করেছিল, যেটি আমি আগে বললাম। এই ঘটনার পর মূলত যে খবরটি পেয়েই মূলত শীর্ষ জেনারেলরা, যারা ওয়াকারুজ্জামানের অনুসারী, তারা সেনাভবনে ছুটে আসেন এবং সেনাপ্রধানকে তারা আশ্বাস দেন এবং অভয় দেন যে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি হবে এবং তাদের পরামর্শে গতকাল রাতেই
সেনাপ্রধানের পরিবারের পক্ষ থেকে ভারতীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় যে ওনার এবং ওনার পরিবারের নিরাপত্তার জন্য। এটি আমরা সামরিক গোয়েন্দা সূত্র থেকে আমরা জেনেছি যে জেনারেল ওয়াকারুজ্জামানের যিনি স্ত্রী, তিনি ভারতের গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে নিজেই ফোনে কথা বলেছেন, জেনারেল ওয়াকারুজ্জামানের ফোনে। এবং ওই রাতেই জেনারেলরা গতকাল রাতেই ডিসিশন নেয় যে জেনারেল ওয়াকারুজ্জামান আজ সকালে সেনা প্রধান উপদেষ্টার সঙ্গে যে চায়ের যে নিমন্ত্রণটি ছিল সেটি কালকেই ক্যান্সেল করা হয়, কারণ উনি যদি এই চায়ের নিমন্ত্রণে যান তাহলে উনাকে হত্যা করার একটি চক্রান্ত করা একেবারে শহীদুল ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স এক্সপার্ট আর কে শ্রীবাস্তব। আর কে স্যার, এখান থেকে আরো একটা বিষয় জানতে হবে, ভারতের পরে কি পদক্ষেপ নিতে পারে, কারণ ভারতের কাছে রীতিমতো তারা বলছেন তাদের নিরাপত্তার জন্য। এটা ইন্টার-5-এর পর থেকে বা 71-এর পর থেকে ওদেরকে বারবার এটা মিসফেড করা হয়েছে যে আমাদের কোনো ইন্টারেস্ট আছে ওদের কান্ট্রিতে, অ্যান্ড তাই জন্যে বারবার ওদের ক্যান্টনমেন্ট থেকে কথাটা উঠেছে, বারবার ওদের মৌলবাদী যারা ছিল ওরা বলেছে কি ইন্ডিয়া 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 আমাদের জন্যে, কারণ আমরা তো কোনো জায়গায় নেই, ওদের ইকোনমিক এতে নেই, আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে নেই, আমরা গর্বিত। এটা বাংলাদেশের ম্যাটার, বাংলাদেশ রিজলভ করুক, নাম্বার 1। নাম্বার 2, এটা হুজ ইন কন্ট্রোল। আমরা বারবার কথা বলেছি কি বাংলাদেশ সরকারটা চালাচ্ছে এটাকে, এটা ওখানে কনস্টিটিউশন আছে, ওখানে এখন দেখুন প্রেসিডেন্টের রোল চলে এসছে, প্রেসিডেন্ট উনি পাওয়ারে উনি কন্ট্রোল ছিলেন না, মোহাম্মদ সাহাবুদ্দিন চপ্পু সাহেবকে কোনো কন্ট্রোল নেই, তারপর উনি ইন্টারিম গভর্নমেন্ট আমরা জানি না ওরা কন্ট্রোলে ছিল না, তো আমরা তো বারবার বলতাম জেনারেল ওয়াকারুজ্জামান ইজ ইন কন্ট্রোল, নাম্বার 2। নাম্বার 3, আপনি দেখুন 3 থেকে 5 আগস্ট 2024 হি ওয়াজ দ্য মেন ম্যান, ইনি প্রথম লোক ছিলেন যিনি এত লোকের সঙ্গে কথা বললেন। আর যদি আপনি দেখুন 4 আগস্ট 2024 উনি সবাইকে ডেকেছিলেন, উনি ম্যাডাম খালেদা জিয়ার উনি যে মিলিটারি অ্যাডভাইজার ওনাকেও বলেছিলেন আপনি কালকে চলে আসুন, যখন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজ দেয়ার। সো ইনি তো অর্কেস্ট্রা, ইনি তো সবাই কিছু করলেন। তারপর উনি আর্মিতে 5টা লেফটেন্যান্ট জেনারেল আছে ওখানে, 5টা, রাইট, ওর মধ্যে কতগুলো লেফটেন্যান্ট জেনারেলকে সরিয়ে দিলেন, আর ডিজিএফআইকে অ্যারেস্ট করলেন উইথাউট এনি ইনকোয়ারি, উইথাউট এনি কমিশন। তো উনি একটা তানাশা, উনি যাকে যাকে চাইলেন ওকে লেফটেন্যান্ট জেনারেল বানালেন, মেজর জেনারেল বানালেন, অনেকগুলো পোস্ট দিলেন। তো উনি একটা লিডারশিপ যেটা ছিল এটা অন্য ধরনের লিডারশিপ ছিল, রাইট। আর ওনাকে বলা হচ্ছে উনি আওয়ামী লীগের জামাই, উনি কোনো জামাই ফামাই ছিলেন না, উনি ধোকা দিয়েছিলেন আওয়ামী লীগকে। তারপরে দেখুন না ওনার পলিটিক্যাল পার্টির সঙ্গে অ্যাফিলিয়েশন। আপনার 2 জানুয়ারি উনি গিয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়ার বাড়িতে দেখা করতে। এই এখন দেখুন ওখানে দোহা থেকে যদি আপনি দেখেন উনি ছিলেন ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে। এরিয়া যারা এজিটেটার্স, আমরা স্টুডেন্ট বলি না, ওরা স্টুডেন্ট ছিল না, ওরা সব চোর, ওরা যারা পয়সা নিয়ে সব কারবার করলো ওদেরকে নিজের বাড়িতে ডাকলেন, হাসনাতকে সাজিদকে ডাকলেন, উনি বললেন রিফর্ম আওয়ামী লীগ শুড কাম ব্যাক। উনি একটা পলিটিক্যাল অ্যাম্বিশন দিয়েছিলেন। আমাদের অ্যাসেসমেন্ট ছিল কি জেনারেল ওয়াকারুজ্জামান হুইজ ইন কন্ট্রোল, ওনার একটা শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম প্ল্যান আছে। যেহেতু উনি 2024 উনি অ্যাপয়েন্ট হয়েছিলেন, ওনার একটা পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল টু বিকাম দ্যাট, কোনো রকমে 2 বছর উনি থাকবেন, এই 2 বছরের পর উনি মোহাম্মদ সাহাবুদ্দিন চপ্পুকে বলবেন স্যার আপনি সরে যান, আই উইল বি দ্য প্রেসিডেন্ট। কিন্তু এই টাইমটা আমার মনে হয় এটা কম হয়ে গেল, 9 মাসের মধ্যেই যেটা জিনিসটা হওয়ার ছিল 1-1.5 বছর ওর আগেই হয়ে গেল। বিকজ কারণটা ভেরি সিম্পল, দ্য গ্রেট গেম ইজ অন। জেনারেল ওয়াকারুজ্জামান যে অথরিটি নিয়ে আপনার আগস্টে ছিলেন ওই অথরিটিটা ওনার কাছে আর নেই। উনি যে অফিস সরাতে চাইছিলেন অফিসারকে, এই লেফটেন্যান্ট জেনারেল হাসানকে সরাতে পারেননি কেন? এই যে লেফটেন্যান্ট জেনারেল হাসান যিনি পিএসও আছেন, প্রিন্সিপাল স্টাফ অফিসার, যিনি পাকিস্তানে গিয়ে ওখানকার চিফের সঙ্গে ছিলেন, ওনাকে সরানোর জন্য যখন উনি বলেছেন এই মোহাম্মদ ইউনূসকে, উনি বলেন না সরি আই উইল নট, রাদার আই এম গোয়িং টু রিমুভ ইউ। মোহাম্মদ ইউনূস বলেন জেনারেল ওয়াকারুজ্জামানকে, তো ওনার তো পজিশনটা খুব খারাপ। আর আপনি দেখুন না আমাদের বাংলাদেশের আর্মি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে, ওরা তো বলছে কি আমরা কেন ডিস্ট্রিক্টে আছি, আপনাদের একটা যে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার কথা ছিল তাহলে আপনি হন। কিন্তু আমাদের যে বেজ্জতটা হচ্ছে, আমি অনেকগুলো কাজ করছে, পয়সা আসছে আপনার মিডল ইস্ট থেকে আসছে, টার্কি দিচ্ছে, চায়না দিচ্ছে, রাইট। এরা কি করছে, চাইনিজ অ্যাম্বাসি আছে ওখানে, অনেকগুলো সেমিনার বলছে উই আর দ্য মোস্ট পপুলার গাই, বাংলাদেশি পিপল লাভ দ্য চায়না, ইয়েস ইউ লাভ, we have no problem, please don't hate us, আমাদের সঙ্গে আপনার কোনো প্রবলেম নেই। বাংলাদেশের 17 কোটি ভাই বোন, ওরা আমি জানি কিছু লক্ষ লোককে ছাড়া বাংলাদেশের ভাই বোনদের আমাদের সঙ্গে কোনো প্রবলেম নেই, কিন্তু যারা মৌলবাদী আছে ওদেরকে সঙ্গে প্রবলেম ছিল। এই জেনারেল ওয়াকারুজ্জামান যেটা 3, 4, 5 আগস্টে এত বড় লিডার হয়ে নামলেন, পদক্ষেপে ওনাকে এখন সামনে আসতে হলো। অ্যান্ড এর রেজাল্ট কি হলো জানেন, উনি এখন বলছেন আমার লাইফের ডেঞ্জার। এবং পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে, সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। সেখানে দাঁড়িয়ে আগামী বেশ কয়েকদিনের মধ্যে কি কোনো বড়সড় পরিবর্তন হতে চলেছে, সেটা তো বলতে গেলে এখন লাখ টাকার প্রশ্ন। এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক সমীকরণ তার কি বদল হতে চলেছে, তার এরপরে
পরে পরিবর্তন কি আরো একটা হতে চলেছে, যে পরিবর্তন আমরা 2024 অগস্টে দেখেছি, আবার 2025 মেতে কি আবার কোন একটা পরিবর্তন আমরা দেখতে চলেছি? এই প্রশ্নটা সব থেকে বড় এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ সেনাপ্রধান তার নাকি লাইফ থ্রেট। তাহলে এর পরবর্তী সময় কি হতে চলেছে, মানে এর পরবর্তী সময়ে সেনাপ্রধান কি ভাবছে, বা সেখানকার যে অন্তর্বর্তী সরকার তারা কি ভাবছে, কোন দিকে গতি প্রকৃতি এগোচ্ছে? আমি চলে যাব বাংলাদেশের সাংবাদিক শাহিদুল হাসান খোকনের কাছে। এর পরে গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে? সমীকরণ কি কোনো কিছু বদলে যেতে শুরু করেছে? ঠিক এখনকার পরিস্থিতি তো সেদিকেই ধাবিত করছে। আজকে যে ঘটনার অবতারণা হয়েছে, বিশেষ করে সেনাপ্রধান যে চিফ অ্যাডভাইজারের চায়ের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন এবং তিনি সেখানে যাননি, এর মধ্য দিয়ে মোটামুটি সরকার এবং সেনাবাহিনী, বিশেষ করে জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে দ্বন্দ্বের যে জায়গাটি, সেটি কিন্তু পরিষ্কার হয়ে গেল। এরপর এটি আর সমঝোতার কোনো জায়গায় আছে বলে আমার কাছে মনে হয় না। ইভেন যে মিটিংটি আজ সেনা ভবনে বা সেনা দপ্তরে হওয়ার কথা ছিল সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে, সেটা রিশিডিউল করে কাল 9:30টায় করা হয়েছে। তার মানে সেনাবাহিনী সেই মিটিংটি করবে। তো আমরা চেয়ে আছি সেই মিটিংটির দিকে, আগামীকালের মিটিংয়ে কি ঘটবে। এবং দেশের আজকের যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে, সেখানে সামরিক বাহিনী সবচেয়ে ক্ষুব্ধ যে জায়গাটিতে এসে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে সামরিক বাহিনীর উপর একজন মার্কিন নাগরিককে চাপিয়ে দেওয়া হচ্ছে, যার নাম খলিলুর রহমান, যিনি মূলত রজার রহমান নামে একজন মার্কিন নাগরিক, যার মার্কিন পাসপোর্ট রয়েছে। তাকে এনে সামরিক বাহিনীর মাথায় তুলে দেওয়া হয়েছে। জেনারেল স্যার যেটি মানে আমাদের শ্রীবাস্তব স্যার যেটি বললেন, যে বাংলাদেশের সামরিক বাহিনী 1975-এর পর থেকে বাংলাদেশের যতবার জঙ্গিবাদের উত্থান ঘটেছে, প্রত্যেকটি আমাদের ক্যান্টনমেন্ট থেকে হয়েছে। এবং লাস্ট যে 5 আগস্ট বাংলাদেশে ঘটেছে, যে জঙ্গিবাদের উত্থান হয়েছে বাংলাদেশে, তার জন্য জেনারেল ওয়াকারুজ্জামানকে দায়ী করতেই হবে। কারণ উনি দায়িত্ব নিয়েছিলেন যে বাংলাদেশের শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশ থেকে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং নির্বাচন, একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন প্রতিষ্ঠিত করা ওনার কাজ। কিন্তু উনি কি করলেন? উনি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে দেখা গেল কি, যে বঙ্গবন্ধু যিনি জাতির পিতা, তার স্ট্যাচু ভাঙচুর করা হলো, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করা হলো, অসংখ্য মানুষকে খুন করা হলো, ইতিহাসকে মুছে ফেলার একটা চেষ্টা হলো, 32 নম্বর ভেঙে দেওয়া হলো। সেখানে সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখলো। আজ উনি ওনার কাটার যে গর্ত, কুয়া, সেই কুয়াতে উনি পড়তে বসেছেন। এই পরিস্থিতিতে উনি আজকে ভারতের দ্বারস্থ হয়েছেন। উনি কাল সামরিক বাহিনীর সহযোগিতা চাইবেন। আমার কাছে যতটুকু মনে হয়, যে কাল হয়তো উনি সামরিক বাহিনীর সাধারণ সদস্য এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের কাছে হয়তো বলবেন যে আমার এই পরিস্থিতিতে আমাকে সেভ করার দায়িত্ব তোমাদের। কিন্তু বাংলাদেশের জনগণকে যতটা বিপদে ফেলানো হয়েছে, এটা কিন্তু সামরিক বাহিনীর হাত ধরে হয়েছে। সুতরাং এখানে আমি একটা জিনিস বলবো, যে জেনারেল ওয়াকারুজ্জামানের সামনে একটি পথই খোলা আছে, যে এই মৌলবাদী গোষ্ঠী, এই কথিত সরকার, এই অবৈধ সরকার, এই মার্কিন এনজিও সরকার, তাদের হাত থেকে বাংলাদেশের মানুষকে উদ্ধারের জন্য ওনার কাছে একটা পথই খোলা আছে। যেভাবে উনি 5 আগস্ট বাংলাদেশ নিতে হবে। আমি এখান থেকে আরকে স্যারের কাছে আসবো, আপনি থাকুন শাহিদুল ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন। আরকে স্যার, আমি এখান থেকে একটা বিষয় জানতে চাইবো, বাংলাদেশে ইতিহাসকে